Hello everyone, this is Suman Sahu. From this class number 7 of tense, we are going to start the journey of present indefinite tense. Present indefinite tense is the most important part in our tense learning. Okay, so this is part 1 of present indefinite tense, and you will get such 5 part of present indefinite tense. That means only for present indefinite tense you have to do 5 classes. Okay. See, in the previous few classes, we have completed present continuous tense, then present perfect continuous tense, then present perfect tense. For present continuous tense, you saw 2 conditions and this sentence structure. For present perfect continuous tense, you saw this one condition and this sentence structure. For present perfect tense, you saw this condition and this sentence structure. Now see, there are 7 conditions for present indefinite tense. So seeing these conditions, you can imagine that how long present indefinite tense can be, right? So there are 7 conditions in present indefinite tense. We will see one by one. Okay. প্রথমে হচ্ছে সাধারণ ঘটনা দু রকমের হতে পারে। একটা হচ্ছে অ্যাকশন ভার্ব ছাড়া, তারপরে হচ্ছে অ্যাকশন ভার্ব সহ। অ্যাকশন ভার্ব ছাড়া, অ্যাকশন ভার্ব সহ। এই অ্যাকশন ভার্ব কি জিনিস আমরা এখনই দেখছি। এই সাধারণ ঘটনার পরে হবে অভ্যাসগত কাজ। অভ্যাসগত কাজ হচ্ছে যেসব কাজ আমরা প্রত্যহ করে থাকি। তারপরে চিরন্তন সত্য, তারপরে আদেশ, উপদেশ এবং অনুরোধ সূচক বাক্য, বা এটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। ঐতিহাসিক ঘটনা, তারপরে পরিকল্পনা, যে আমরা কিছু একটা প্ল্যান করেছি কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে করব, সেরকম ধরনের যে সেন্টেন্সগুলো হয় সেগুলোও সব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর বাধ্যকতা, যেমন বাধ্যবাধকতা মানে যেগুলো আমাকে করতেই হবে, যদি আমি বলি যে আমাকে যেতেই হবে এখনই, তো এগুলোকে এই কন্ডিশনের মধ্যে আমরা বলতে পারি। তো এইভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে টোটাল 7টা ভাগে ভাগ করতে পারি। এরপরে আমাদেরকে বুঝতে হবে যে অ্যাকশন ভার্ব ছাড়া এবং অ্যাকশন ভার্ব সহ এই অ্যাকশন ভার্ব জিনিসটা কি। অ্যাকশন ভার্ব, প্রথমে আমাদের কোশ্চেন যে অ্যাকশন ভার্ব কি জিনিস। দেখো তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে পড়েছো আই এম প্লেইং ক্রিকেট, এটার মানে হচ্ছে আমি ক্রিকেট খেলছি। এখানে এই যে প্লেইং ওয়ার্ডটা, এটার মানে হচ্ছে খেলা, তাই তো? তোমরা যখন খেলতে যাবে তোমাদেরকে হাত পা নাড়তে হবে, তোমাদেরকে শারীরিক পরিশ্রম করতে হবে, তাই তো? যখনই কোনো কাজ বা মানে যেই ভার্ব শারীরিক পরিশ্রম করাকে বোঝাচ্ছে বা শরীরের কোনো না কোনো অঙ্গ ব্যবহৃত হচ্ছে, সেই সমস্ত ভার্বকে আমরা অ্যাকশন ভার্ব বলবো। এটাই সহজে মনে রাখার নিয়ম। দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। এখানে এই যে গো কথাটা আছে, জি ও গো, গো মানে যাওয়া। তোমরা যদি কোথাও যেতে যাও তোমাদেরকে শারীরিক পরিশ্রম করতে হবে, তো সেই ক্ষেত্রে বলতে পারো যে এটা অ্যাকশন ভার্ব। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। খেতে গেলে আমাদেরকে শারীরিক মানে মুখ নাড়তে হবে, মানে শারীরিক যে অঙ্গগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। সি হ্যাজ বট আ বুক, সে একটি বই কিনেছে। তাহলে কেনা, আমি যদি কোনো কিছু একটা কিনতে যাই সেখানেও আমাকে আমার শরীরের প্রয়োগ করতে হবে, রাইট? তো এইগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে যে অ্যাকশন ভার্ব। ওকে, তো এখানে দেখো যে যেসব ভার্বে শরীরের যে কোনো অঙ্গ ব্যবহার করা হয়, শরীরের যে কোনো অঙ্গ ব্যবহার করা হয়, অর্থাৎ একটু হলেও শারীরিক পরিশ্রম হয়, সেই সমস্ত ভার্ব হলো অ্যাকশন ভার্ব। ওকে, তো এখানে দেখো এই যে ছেলেটা বল মারছে, এখানে এর পাটা ব্যবহৃত হচ্ছে। তো কিক, এটা হচ্ছে পা দিয়ে মারা, এটা অ্যাকশন ভার্ব। ইট মানে খাওয়া, এখানে মুখ নাড়ছে, তো ইট মানে খাওয়া, এটাও অ্যাকশন ভার্ব। কুক রান্না করা, দেখো এর হাত কাজ করছে, তো এটাও শারীরিক পরিশ্রমের মধ্যেই পড়ে। তো কুক মানে রান্না করা, এটাও অ্যাকশন ভার্ব। থ্রো মানে দেখো কিরকম হেলে পড়েছে, মানে কতটাই পরিশ্রম করছে, তো অবশ্যই তার শরীরের অঙ্গের ব্যবহার হচ্ছে এবং সে পরিশ্রম করছে। তো থ্রো ওয়ার্ডটাও এটা অ্যাকশন ভার্ব, অর্থাৎ এই ক্রিয়ার মাধ্যমে পরিশ্রম করা বোঝাচ্ছে। তারপরে ব্লো মানে ফুঁ দেওয়া, এখানে দেখো ফুঁ দিয়ে কিরকম বেলুন বানাচ্ছে, রাইট? তো ব্লোটা অ্যাকশন ভার্ব। লুক মানে দেখো চোখগুলো বড় বড় করে দেখছে, তাহলে চোখের প্রয়োগ হচ্ছে, এগুলোও অ্যাকশন ভার্ব, রাইট? পুল মানে টানা, দেখো কিভাবে কষ্ট করে টানছে, এরকম হেলে পড়েছে পুরো। তো এটা এখানে পুল টানা, এটাও অ্যাকশন ভার্ব, কারণ এখানে শরীরের প্রয়োজন হচ্ছে এবং শারীরিক পরিশ্রম হচ্ছে অবশ্যই। ওয়াশ হাত ধোয়া, এখানে হাতের ব্যবহার হচ্ছে, এটাও অ্যাকশন ভার্ব। সাউট চিৎকার করছে কিরকম ভাবে, তো এটাও অ্যাকশন ভার্ব। আশা করি তোমরা বুঝতে পারছো যে অ্যাকশন ভার্ব মানে সেই সব ভার্ব যেখানে আমরা শরীরের কোনো না কোনো অঙ্গের প্রয়োগ করে থাকি, রাইট? এবার আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি? আমি যদি বলে থাকি যে আই এম এ বয়, আমি একটি ছেলে, এখানে একটাই ভার্ব আছে, সেটা হচ্ছে এম। এই এম, এটার মধ্যে কি কোনো শারীরিক পরিশ্রম হচ্ছে? আমি হই, এটা এম তো কোনো শারীরিক পরিশ্রম করছে না, তো এটা হচ্ছে অ্যাকশন ভার্ব নয়, এটা আমরা বলবো এটাকে অক্সিলারি ভার্ব। দে আর ভেরি হ্যাপি, এখানে একটাই ভার্ব আছে, সেটা হচ্ছে আর। এই আর ওয়ার্ডটা বা ভার্বটা এটা কি অ্যাকশন ভার্ব হতে পারে? কারণ এখানে কোনো শারীরিক পরিশ্রম কি হচ্ছে? উত্তর হচ্ছে না। তাহলে এই আর ওয়ার্ডটা এটা অ্যাকশন ভার্ব মোটেই নয়। আই হ্যাভ আ স্মার্টফোন, আমার একটি স্মার্টফোন আছে। এই হ্যাভ, এটা হচ্ছে ভার্ব, এটা কি অ্যাকশন ভার্ব? কারণ এই হ্যাভ কি কোনো শারীরিক পরিশ্রম করা বোঝাচ্ছে? না, তো এই হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অ্যাকশন ভার্ব মোটেই নয়। সি হ্যাজ আ নাইস হাউস,
তার আছে বোঝাচ্ছে, হ্যাজ মানে আছে, এটা অ্যাকশন ভার্ব মোটেই নয়, কারণ থাকা এটা অ্যাকশন ভার্ব নয়, এটা এখানে শারীরিক পরিশ্রম কিছু হচ্ছে না, রাইট? তো এই হচ্ছে পার্থক্য অ্যাকশন ভার্ব এবং অক্সিলারি ভার্বের, রাইট? তো আমরা শিখলাম যে অ্যাকশন ভার্ব কি জিনিস, তারপরে আমরা শিখলাম অক্সিলারি ভার্ব কি জিনিস। এবার আমরা সেই আগের কন্ডিশনগুলোতে ফিরে আসি। এই যে কন্ডিশনগুলো আমি তোমাদেরকে বলেছিলাম, সেই কন্ডিশনগুলোতে আমি কিছু উদাহরণ দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে এগুলো কি জিনিস। এই কন্ডিশনগুলো সাধারণ ঘটনা, মানে যেসব ঘটনা সাধারণত ঘটে থাকে, যেমন আমি স্কুলে যাই, আমি হচ্ছে খেলতে যাই, এগুলো আমি বাজারে যাই, সে প্রতিদিন পড়াশোনা করে, এগুলো সাধারণ ঘটনা, তাই তো? তো সে পড়াশোনা করে, প্রতিদিন বলে দিলে অভ্যাসগত কাজ হয়ে যাবে, সে পড়াশোনা করে, এগুলো সব সাধারণ ঘটনা। এবার এই সাধারণ ঘটনা দু রকম হতে পারে, একটা হচ্ছে অ্যাকশন ভার্ব ছাড়া। অ্যাকশন ভার্ব ছাড়া মানে যে সমস্ত সেন্টেন্সে অ্যাকশন ভার্ব থাকবে না, যেমন তোমরা যদি এখানে লক্ষ্য করো আই অ্যাম এ বয়, এখানে কোনো অ্যাকশন ভার্ব নেই, তাই তো? দে আর ভেরি হ্যাপি, এখানেও কোনো অ্যাকশন ভার্ব নেই। তো এই ধরনের যে সেন্টেন্সগুলো, এগুলো হচ্ছে যে সাধারণ ঘটনা এবং এখানে কোনো অ্যাকশন ভার্ব থাকে না। এই যে যেখানে অ্যাকশন ভার্ব থাকে না, এগুলো আবার দু রকমের হতে পারে, একটা হচ্ছে বি ভার্ব দিয়ে, যেমন আমি একজন কৃষক, এখানে যে ছিল বি ভার্ব এম আর, এগুলো বি ভার্ব দিয়ে, এই ধরনের সেন্টেন্স হতে পারে, রাইট? আরেকটা হতে পারে হ্যাভ ভার্ব দিয়ে, যে রামের একটি ফুটবল আছে, আমাদের সাহস আছে, এই যে এই ধরনের বাক্যগুলো। তাহলে এই বাক্যগুলোতে হচ্ছে যে অ্যাকশন, এগুলো সব সাধারণ ঘটনা, এখানে অ্যাকশন ভার্ব নেই, এখানেও অ্যাকশন ভার্ব নেই, এখানেও অ্যাকশন ভার্ব নেই, কিন্তু এখানে বি ভার্ব ইউজ হয়েছে, এখানে হ্যাভ ভার্ব ইউজ হয়েছে। তো সাধারণ ঘটনার যেখানে অ্যাকশন ভার্ব থাকে না, সেগুলোও আবার দু রকম হতে পারে, একটা হচ্ছে হ্যাভ ভার্ব আর একটা বি ভার্ব সহ। তারপরে অ্যাকশন ভার্ব সহ, অ্যাকশন ভার্ব সহ মানে এটাও সাধারণ ঘটনা কিন্তু এখানে অ্যাকশন ভার্ব আছে, যেরকম ছেলেটি গল্পের বই পড়ে, তাহলে এইখানে ভার্ব হচ্ছে পড়া, পড়তে গেলে আমাদেরকে পরিশ্রম করতে হয়, তো অবশ্যই এটা হচ্ছে যে সাধারণ ঘটনা কিন্তু এখানে অ্যাকশন ভার্ব আছে, রাইট? আমার বন্ধু আমাকে সাহায্য করে, সাহায্য করতে গেলে আমাকে কিছু না কিছু তো কাজ করতে হবে, তো সেই যে সাহায্য করতে যাচ্ছি, এখানে অ্যাকশন ভার্ব হচ্ছে সাহায্য করা, তাহলে এটাও সাধারণ ঘটনা কিন্তু এটা অ্যাকশন ভার্ব এখানে আছে। আর এই দুটো সাধারণ ঘটনা কিন্তু অ্যাকশন ভার্ব ছিল না, রাইট? তারপরে অভ্যাসগত কাজ, অভ্যাসগত কাজ কি? যেই কাজ আমরা প্রত্যেকদিন করি, যেমন আমি প্রতিদিন স্কুলে যাই, সে প্রত্যহ চা পান করে। চিরন্তন সত্য কি জিনিস? চিরন্তন সত্য হচ্ছে যেইগুলো চিরকাল সত্যি আছে এবং থাকবে, যেমন সূর্য পূর্ব থেকে ওঠে, এই যে পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরে, এটা চিরন্তন সত্য, এটা আজকে ঘুরছে কালকে ঘুরবে না, এরকম হতেই পারে না। সবকিছু মরণশীল, মানে যা কিছু আজকে আছে কেউ বেঁচে থাকবে না, সবকিছুই এক সময় আর সবকিছু এক সময় ধ্বংস হয়ে যাবে, রাইট? তো এখানে বলা হচ্ছে সবকিছুই মরণশীল। এই যে সেন্টেন্স গুলো, এগুলো হচ্ছে চিরন্তন সত্য, এগুলো এরকম নয় যে পৃথিবী আজকে সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, যে আজকে পৃথিবীর চারিদিকে সূর্যের চারিদিকে ঘুরছে, কাল থেকে চাঁদের চারিপাশে ঘুরবে, এরকম সম্ভবই নয়। তাহলে এগুলোকে বলা হয় চিরন্তন সত্য। ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ, উপদেশ এবং অনুরোধ বোঝায়, এবং লেট দিয়ে যে বাক্যগুলো শুরু হয় সেগুলোকেও সব ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারেই আমরা বলি। যেমন দরজাটি খোলো, দরজাটি খোলো মানে আমি কাউকে অর্ডার করছি যে এই দরজাটি খোল, দয়া করে এক গ্লাস জল দাও, এটা আমি কাউকে রিকোয়েস্ট করছি বা অনুরোধ করছি। তোমাকে, তোমার আস্তে আস্তে গাড়ি চালানো উচিত, এটা আমি কাউকে অ্যাডভাইস দিচ্ছি বা উপদেশ দিচ্ছি, তাই তো? তো এইগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এই সমস্ত বাক্যগুলো সব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, চলো খেলতে যাই, এই বাক্যটাতে লেট ইউজ হয়, রাইট? তারপরে ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক ঘটনা যখন আমি এই কন্ডিশনটা পড়াবো তখন ডিটেলসে বলবো। আমরা অনেক সময় কিছু সেন্টেন্স এমন ভাবে বলে থাকি যেন সেটা বর্তমান নেই, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস এখন কিন্তু আর বেঁচে নেই। নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ নেতৃত্ব করেন, করেন মানে আমি এমন ভাবে বলছি যেন এখনই করেন, আজাদ হিন্দ ফৌজ এখন আছে এবং তিনি নেতৃত্ব করেন। এরকম বাক্য আমরা অ্যাকচুয়ালি রাইটিং এ লিখে থাকি, কিন্তু এগুলো আমি যদি বলতাম যে নেতৃত্ব করেছিলেন তখন সেটা পাস্ট টেন্স, কিন্তু যখন আমি বলবো যে করেন তখন হচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। ডিটেলসে আরো পরে শিখবো। পরিকল্পনা, পরিকল্পনা মানে কিছু আমরা প্ল্যান রেখেছি কোনো ফাংশনের বা কোনো কিছু, সেই সেই সমস্ত বাক্যগুলো। উদাহরণ, আমরা শীঘ্রই নতুন কর্মী নিয়োগ করতে যাচ্ছি, মানে এখনো আমরা করিনি, এটা ফিউচারে করব, রাইট? যাচ্ছি মানে কি, এখনো করছি মানে করব কিছুক্ষণ পরে। তো আমরা শীঘ্রই নতুন নিয়োগ করতে যাচ্ছি, এটা হচ্ছে একটা প্ল্যান। তো এই যে সেন্টেন্সগুলো সব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমাদের মুখ্যমন্ত্রী, বা এইটা আমরা বলতে পারি যে আমরা শীঘ্রই নতুন কর্মী নিয়োগ করছি, এটা করতে যাচ্ছির বদলে আমরা বলতে পারি করছি, রাইট? এখানে আমরা লিখে নেব করছি, আমরা শীঘ্রই নতুন কর্মী নিয়োগ করছি। তো এই যে নিয়োগ করা অ্যাকচুয়ালি এখনো কমপ্লিট হয়নি, এটা হচ্ছে ভবিষ্যতে হবে, কিন্তু এটা পরিকল্পনা এখন। তো এই ধরনের সব বাক্যগুলো, এই দেখো এই বাক্যটা, যে আমাদের মুখ্যমন্ত্রীর আজ একটি নতুন স্টেডিয়াম উদ্বোধন করার আছে, মানে তার প্ল্যান আছে, মানে ফাংশন আছে বা প্ল্যান আছে যে ওখানে তিনি আসবেন, তিনি উদ্বোধন করবেন, কিন্তু এখনো সেটা হয়নি। তো এই ধরনের যে সেন্টেন্সগুলো সব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আন্ডারেই আসে।
তারপরে বাধ্যবাধকতা, যেমন যেগুলো আমাকে বাধ্য করতেই হবে বা অন্যকে বাধ্য করতেই হবে, আমাকে এখনই যেতেই হবে। তো এই যে বাক্যটা আই হ্যাভ টু গো রাইট নাও, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তোমাকে আজই আমার কাজ শেষ করতে হবে, এটা মানে বাধ্য করছে তাকে করতে। তো এই ধরনের সব বাক্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এত প্রকারের কন্ডিশন আছে শুধু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। এবার এই যে সেন্টেন্সগুলো ট্রান্সলেশন করার জন্য আমাদের এতগুলো রুলস মোটামুটি পড়তে হবে। কিরকম? অ্যাকশন ভার্ব ছাড়া যে দু রকমের হয়, একটা হচ্ছে বি ভার্ব সহ আর একটা হ্যাভ ভার্ব সহ। অর্থাৎ আমি একজন কৃষক, তারা খুবই ক্ষুধার্ত, এই যে বাক্য দুটো যদি আমি ট্রান্সলেশন করতে চাই, আমাদেরকে এই চারটে সেন্টেন্স স্ট্রাকচার মনে রাখতে হবে, রাইট? আমরা যদি এই ধরনের বাক্যগুলো ট্রান্সলেট করতে চাই, যে রামের একটা ফুটবল আছে, তাদের সাহস আছে, আমাদের সাহস আছে, তাহলে আমাদেরকে এই কন্ডিশনগুলো মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে। তারপর এই যে ছেলেটি গল্পের বই পড়ে, আমি প্রতিদিন স্কুল যাই, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, বা যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স লেট বাদে, এই যে এই তিনটে ইম্পারেটিভ সেন্টেন্স আর এগুলো ট্রান্সলেট করতে গেলে আমাদেরকে এই নিয়মটা মেনে চলতে হবে, রাইট? এই নিয়মটা মেনে চললেই আমরা ওই মানে সেন্টেন্সগুলো ট্রান্সলেশন পারবো। তো এখানে দেখতে পাচ্ছ যে অ্যাকশন ভার্ব সহ, অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য, ইম্পারেটিভ সেন্টেন্স এবং ঐতিহাসিক ঘটনা, সবের জন্যই এই কন্ডিশনগুলো কাজে লাগে, রাইট? এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো কাজে লাগে। তারপরে পরিকল্পনার জন্য এই যে পরিকল্পনা কন্ডিশনটা আছে, তার জন্য আমাদের এই সেন্টেন্স স্ট্রাকচার কাজে লাগে। অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো, এইটা আর এটা, এই দুটো সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করার জন্য আমাদেরকে এই স্ট্রাকচারগুলো মাথায় রাখতে হবে। আর এই বাক্যগুলো ট্রান্সলেট করতে যে আমাদেরকে এখনই যেতে হবে, তোমাদের কাজ শেষ করতে হবে, তোমাকে আজই তোমার কাজ শেষ করতে হবে, এই যে দুটো বাক্য দেখতে পাচ্ছ, এই দুটো বাক্য ট্রান্সলেট করতে গেলে আমাদেরকে এই স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে। ওকে, তো এবার তোমরা বুঝতে পেরে গেছো যে মানে এই যে কন্ডিশনগুলো আছে, এই কন্ডিশনগুলো কিরকম ভাবে মানে উদাহরণের সাহায্যে আমরা বুঝতে পারবো যে উদাহরণ কি এর। আর এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে 2-4 বার। এবার আমরা আজকের ক্লাসে যেটা শুরু করব সেটা হচ্ছে এই জায়গাটা, আমরা প্রত্যেকটা ক্লাসে একটা একটা কন্ডিশন শেষ করব। আজকে আমরা করব যেটা সাধারণ ঘটনা অ্যাকশন ভার্ব সহ। ওকে, সাধারণ ঘটনা অ্যাকশন ভার্ব সহ এই কন্ডিশনটা করব। পরের ক্লাসে আমরা এটা করব। আজকের ক্লাসে তাহলে কোনটা করব? অ্যাকশন ভার্ব সহ সাধারণ ঘটনা। দেখো, তো এখানে কন্ডিশন দেখতে পাচ্ছ, সাধারণ ঘটনা ব্র্যাকেটে লেখা আছে অ্যাকশন ভার্ব সহ, মানে এই জায়গাটা, এই কন্ডিশনটা করব, রাইট? এর পজিটিভ সেন্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব V1 প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, ওকে, এইটা দেখো, এটা আর এটা একই আছে। এইটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, এবং লেখা আছে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। যেমন তোমরা দেখেছিলে হি, সি, ইট এইসবের পরে ডু বসে না, ডাস বসে। হি, সি এগুলোর পরে ডু বসে না, কি বসে? ডু এর সাথে ইএস যোগ করতে হয়। সেরকমই এখানেও হচ্ছে যে যখন সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন আমাদেরকে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। যেমন দেখো, আমি যদি এখানে বলি যে আই গো টু স্কুল, এটা কিন্তু ঠিক আছে যে আইটা সাবজেক্ট, তারপরে V1 গো, তারপরে টু স্কুলে, মানে স্কুলে কমপ্লিমেন্ট, তারপরে হি গোজ টু স্কুল। কিন্তু যখনই সাবজেক্টে হি হয়ে যাচ্ছে তখনই হচ্ছে ভার্বের সাথে ভার্ব গো তার সাথে এস বা ইএস যোগ হয়ে যাচ্ছে, রাইট? তো আরো এই তিনটে উদাহরণ দিয়ে দেখলে তোমরা ভালো আরো বুঝতে পারবে। দেখো, ছেলেটি গল্পের বই পড়ে, এখানে পড়ে এটা হচ্ছে ভার্ব, ছেলেটি কে পড়ে? ছেলেটি পড়ে, তাহলে ছেলেটি সাবজেক্ট, এবং সে কি পড়ে, কি দিয়ে প্রশ্ন করলে যেটা আসে সেটা হচ্ছে অবজেক্ট। তো ছেলেটি কি পড়ে? গল্পের বই পড়ে, হলো। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট জেনে গেলাম। এবং এই যে সেন্টেন্সটা আমাদের, আমি আগের দিনই বলেছিলাম যে আমাদের ট্রান্সলেশন করার সময় 3টা স্টেপ থাকে, রাইট? কি কি স্টেপগুলো? প্রথম স্টেপ হচ্ছে যে আমাদেরকে চিনতে হবে কোন টেন্সে আছে, দ্বিতীয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নির্ধারণ করতে হবে। আর 3 নম্বর স্ট্রাকচার দেখে তারপরে আমাদেরকে ট্রান্সলেশন করতে হবে, রাইট? স্ট্রাকচার দেখে আমাদেরকে ট্রান্সলেশন করতে হবে। তো আমরা চিনে গেলাম যে আমরা প্রথমে কিরকম চিনতে পারবো যে ছেলেটি গল্পের বই পড়ে, এটা একটা সাধারণ ঘটনা। এখানে বলা নেই যে ছেলেটি গল্পের বই পড়ছে বললে কন্টিনিউয়াস টেন্স। আমি যদি এখানে বলতাম ছেলেটি 8 ঘন্টা ধরে পড়ছে, তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি যদি বলতাম যে ছেলেটি গল্পের বই পড়ে নিয়েছে, তাহলে ওটা প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু এখানে বলছি যে ছেলেটি গল্পের বই পড়ে, এটা একটা সাধারণ ঘটনা। এই সাধারণ ঘটনা আমি চিনে গেলাম যে সাধারণ ঘটনা মানেই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চেনার পরে আমাদেরকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমি নির্ধারণ করে ফেললাম যে এটা ভার্ব, এটা সাবজেক্ট এবং এটা অবজেক্ট। ওকে, তারপরে আমি এই যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার দেখে দেখে আমি ট্রান্সলেশন করব। ওকে, কি করব প্রথমে? তাহলে প্রথমে হচ্ছে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। এখানে দেখতে হচ্ছে প্রথমে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হিসেবে আমাকে লিখতে হবে ছেলেটি ইংলিশ কি? দা বয়। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের V1,
রাইট। এখানে দেখো ভার্ব কি আছে, পড়ে, পড়া ইংলিশ তোমরা জানো যে রিড, রাইট, READ। কিন্তু এখানে একটা জিনিস তোমরা এক্ষুনি পড়ছিলে যে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। তাহলে এখানে আমি এস বা ইএস যোগ করবো। এবার এই রিডের পর এস যোগ করবো না আমি ইএস যোগ করবো, সেটা আমাদেরকে জানতে হবে। এখানে গোর পরে তোমরা দেখতে পাচ্ছ ইএস যোগ করেছি, তাহলে রিডের পর এস যোগ করবো না ইএস যোগ করবো, সেটার জন্য আমাদেরকে এটা একটু জানতে হবে। দেখো যখন যে এখানে বলা আছে যে সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস যোগ করতে হয়। যখন আমরা প্রত্যেকটা ভার্বের শেষে জেনারেলি এস যোগ করি, রাইট, আমরা কি করি, যেমন একটা ভার্ব আছে READ, রাইট, এরপরে আমরা কি করবো, এস যোগ করে দেবো। কিন্তু কখন আমরা তাহলে ইএস যোগ করি, এই ইএস যোগ করার নিয়মটা আমাদেরকে একটু জানতে হবে। দেখো যেসব ভার্বগুলির শেষে SS, SH, CH, OX এবং জেড এগুলো থাকবে, সেসব ভার্বের শেষে ইএস যোগ করতে হয়। যেরকম উদাহরণ দেখো, প্রথমে SS দিয়ে উদাহরণ দেখো, মিস মানে কাউকে মিস করছি, আমি কাউকে মিস করা মানে বাংলা তোমরা ভালো জানবে, ওকে। তো আমি কাউকে মিস করছি, তো এই যে মিস ওয়ার্ডটা আছে ডবল এস আছে শেষে, দেখো, রাইট। এই যে ডবল এস এর জন্য এরপরে আমি কিন্তু এরকম করতে পারবো না, MISSS, এরকম নয়, এস হওয়ার পরে তারপরে আমাদেরকে ইএস যোগ করতে হবে, রাইট। কারণ কি, এটার শেষে ডবল এস আছে, তাহলে এখানে ইএস যোগ হয়েছে। তারপরে দেখো গেস মানে একটা মানে গেস মানে হচ্ছে যে কল্পনা করা বা হচ্ছে যে ধরে নেওয়া, অনুমান করা গেস, রাইট। তো এইখানে গেসের শেষে দেখো ডবল এস আছে, ডবল এস এর পরে কিন্তু ইএস যোগ হয়েছে, শুধু এস যোগ করলে হবে না, তাই তো। পাসেস, সেরকমই SH থাকলে যেমন ওয়াসেস, ফিনিশেস। CH থাকলে ওয়াচ মানে দেখা, ওয়াচ মানে হাত ঘড়ি হয়, সেটা নাউন, এখানে ওয়াচ মানে দেখা, এটা ভার্ব, তাহলে ওয়াচ। আর ওয়াচেস, টিচেস, এখানে দেখো শেষে CH আছে বলে তাহলে এখানে ইএস যোগ হয়েছে, রাইট। তারপরে ক্যাচেস, গো ভার্বটা তোমরা এখানে দেখেছিলে যে এখানে গো, তারপরে এখানে গোজ আছে, কেন, কারণ গো এর শেষে দেখো ও আছে, এখানে আছে যে যেই বাক্যের শেষে ও, যেই ওয়ার্ডের শেষে ও থাকবে সেখানে ইএস যোগ হয়, তাহলে গোর শেষে কি আছে, ও আছে, সেই জন্য ইএস যোগ হয়েছে। ডু এর সাথেও ইএস যোগ হয়ে ডাজ হয়। দেখো শেষে যার এক্স থাকবে সেখানেও হচ্ছে যে ইএস যোগ হয়। ফিক্সেস, কুইজের শেষে জেড আছে, জেড থাকলেও শেষে জেড যখন থাকবে তখন হচ্ছে যে কুইজেস হবে, মানে শেষে ইএস যোগ হবে, রাইট। এরপর যেসব ভার্বগুলি ওয়াই এবং তার আগে কনসোনেন্ট মানে জানো ভাবেল কোনগুলো, AEIOU, এগুলো হচ্ছে ভাবেল, রাইট। এগুলো বাদে এ থেকে জেড এর মধ্যে যতগুলো আছে সেগুলো সব হচ্ছে কনসোনেন্ট। এখানে বলা হচ্ছে নিয়মে যেসব ভার্বগুলি ওয়াই এবং তার আগে মানে ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে তাদের শেষে IES যোগ করা হয়, রাইট। তাদের শেষে কি যোগ করবো আমরা, IES, মানে ওয়াইটা উঠে যাবে এবং IS হবে। যেমন দেখো ক্রাইয়ের আগে কি আছে, ক্রাইয়ের শেষে আছে ওয়াই, তার মানে শেষে ওয়াই আছে, এবং ওয়াই এর আগে দেখো আর মানে কি, আর হচ্ছে কনসোনেন্ট, তাহলে এটার সাথে এখন আমি এস বা ইএস যোগ করতে যাবো, তখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ওয়াইটাকে আই এ পরিণত করতে হবে, তারপরে ইএস। সেরকমই ফ্লাই থেকে ফ্লাইজ, তারপর রিপ্লাই থেকে রিপ্লাইজ, স্পাই থেকে স্পাইস, হারি থেকে হারিস, ট্রাই থেকে ট্রাইস, ক্যারি থেকে ক্যারিজ, স্টাডি থেকে স্টাডিজ, রাইট। তো আমরা জেনারেলি যে কোনো ভার্বের শেষে এস যোগ করি, কিন্তু যখন এই কন্ডিশন থাকবে আর এই কন্ডিশন থাকবে, এই সিচুয়েশন, তখন হচ্ছে আমরা কি যোগ করব, ইএস যোগ করব। তাহলে এখানে দেখো READ আছে, এখানে কোথাও দেখতে পাচ্ছ যে ডি থাকলে ইএস যোগ হয়, নেই, তাহলে আমরা জেনারেলি কি করব, এখানে শুধু এস যোগ করে দেবো, রাইট, এস। তাহলে দ্য বয় রিডস, তারপরে কি হলো, তাহলে আমরা কি লিখলাম এখানে, দেখো প্রথমে সাবজেক্ট বসালাম দা বয়, তারপরে V1 বসালাম রিডস, এবং V1 এর সাথে এস যোগ করলাম, কারণ কি এটা বয়টা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তারপরে আমাদেরকে বসাতে হবে অবজেক্ট, এখানে অবজেক্ট কি, গল্পের বই, তাহলে কি হবে, দা বয় রিডস স্টোরি বুকস। তোমরা যদি স্টোরি বুক করতে চাও সেটাও হবে, কিন্তু যদি তোমরা না দাও তখন স্টোরি বুকস করতে হবে, রাইট। এটা তোমরা আর্টিকেলে পড়বে যে হয় প্লুরাল না হলে একটা আর্টিকেল দিতে হবে। আমরা ভারতে বসবাস করি, তাহলে এই ট্রান্সলেশনটা বুঝতে পেরে গেছো যে দ্য বয় রিডস স্টোরি বুকস, ওকে, এটা হয়ে গেল। আমরা ভারতে বাস করি, এখানে বাস করা হচ্ছে ভার্ব, কারা বাস করে, আমরা, এবং কোথায় বাস করি, এটা তাহলে কমপ্লিমেন্ট, রাইট। কারণ ভারতে এটা কি এর উত্তর দিচ্ছে না, যখন হচ্ছে কোনো নাউন বা প্রোনাউন কি এর উত্তর দেবে সেগুলো হচ্ছে যে অবজেক্ট হয় জেনারেলি, রাইট। তো এখানে আমরা কিরকম ট্রান্সলেশন করব, আমরা ভারতে বাস করি, এখানে সাবজেক্ট কি, আই, তাহলে সাবজেক্টের পর আমাদেরকে দিতে হবে V1, এখানে ভার্ব কি, এখানে আমরা সাবজেক্ট বসালাম আই, তারপরে V1 বসাতে হবে, V1 কি, বাস করা, মূল ভার্ব হচ্ছে বাস করি, তাহলে বাস করার মানে ইংলিশ কি, লিভ,
আমরা, সরি এখানে আমরা আই লিখে ফেলেছি, এখানে উই হবে, রাইট? উই লিভ, উই লিভ, তারপরে ইন ইন্ডিয়া, উই লিভ ইন ইন্ডিয়া, ইন ইন্ডিয়া মানে ভারতে। তাহলে প্রথমে উইটা হচ্ছে সাবজেক্ট, তারপরে বাস করির জন্য লিভ, আর ভারতের জন্য ইন ইন্ডিয়া। ওকে, তাহলে এটা আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং সেন্টেন্স স্ট্রাকচার মেনে পুরো হয়ে গেল ট্রান্সলেশন। তারপরে আমার বোন সকালে গান করে, এখানে গান করা হচ্ছে যে ভার্ব, আমার বোন এটা সাবজেক্ট, মানে আমি যদি বলি কে গান করে সেটা সাবজেক্ট, তাহলে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট হবে, এবং কি দিয়ে প্রশ্ন করলে যে কি সেটা জেনারেলি অবজেক্ট হয়। এখানে দেখো সকালে কখন বলছে, হোয়েনের উত্তর দিচ্ছে, তাহলে এটা অবজেক্ট মোটেই নয়, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে কি হবে এখানে ট্রান্সলেশনে, আমার বোন মাই সিস্টার, মাই সিস্টার সিং, SING সিং, কিন্তু যেহেতু মাই সিস্টার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, সেই জন্য SING এর পরে একটা এস বা এস বসাতে হবে, আর তোমরা জানো এখানে এস বসবে, রাইট? কারণ সিংস মানে এখানে কোনো নিয়ম নেই যে শেষে জি ওয়ার্ড থাকলে সেখানে এস বসাতে হয়, রাইট? তো এখানে সিংস হয়, মাই সিস্টার সিংস সংস। আচ্ছা, এখানে গান গান করে এরকম বলা আছে, এটা গান করে পুরোটাই ভার্ব, এখানে যে সে গান গায় বলা নেই, তাই জন্য এখানে আমরা সং ওয়ার্ডটা আর লিখবো না। তাহলে কি লিখবো, শুধু মাই সিস্টার সিংস, মানে আমার বোন গান করে সকালে, সকালে ইংলিশ কি, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, মাই সিস্টার সিংস ইন দ্য মর্নিং, মানে আমার বোন গান করে সকাল বেলায়। তো আমরা এই তিনটে বাংলার ট্রান্সলেশন করলাম। ওকে, এবার আমরা সাধারণ ঘটনার, আচ্ছা এবার আমরা এই সাধারণ ঘটনার নেগেটিভ সেন্টেন্সটা শিখব। ওকে, এই যে নেগেটিভ সেন্টেন্স শেখার আগে আমাদেরকে একটা কনসেপ্ট আবার শিখতে হবে, সেটা হচ্ছে যেটা খুবই ইজি, সেটা হচ্ছে হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব। হেল্পিং ভার্ব, মেন ভার্ব মানে কি? তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমরা শিখেছো যে সাবজেক্টের পর এম ইজ আর থাকে, এবং এম ইজ আর তোমরা জানো যে বি ভার্ব, তাহলে এম ইজ আরও ভার্ব, এবং V1 এটাও ভার্ব। তাহলে কোনটা মেন আর কোনটা মানে কোনটা মেন আর কে মেন নয়? যেমন তোমাদের স্কুলে হেড টিচার আছেন, যার কথা যে হচ্ছে মেন, যে যেটা সে তিনি যেটা বলেন সেটাই সেরকমই স্কুল চলে, রাইট? আর যারা টিচার তাদের দিকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট টিচার। অ্যাসিস্ট মানে কি, সাহায্য করা, তাহলে অ্যাসিস্ট্যান্ট মানে যারা সাহায্য করে। তাহলে এখানে দেখো দু রকম ভার্ব আছে, অ্যামিজার আছে আর V1 আছে এখানে, তাহলে কে হেড আর কে অ্যাসিস্ট্যান্ট। এখানে যেই ভার্বের বাক্যে মানে থাকবে সে হচ্ছে যে মেন ভার্ব, আর যার মানে নেই, যে সাহায্য করে অন্যকে, সে হচ্ছে হেল্পিং ভার্ব। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে সেন্টেন্সটা, ধরো রাজু ইজ কুকিং বিরিয়ানি, এখানে রাজুর পর কি আছে, ইজ আছে, এবং কুকিং এটাও ভার্ব, তাহলে দুটো ভার্ব আছে, ইজ আছে আর কুকিং আছে। এই দুটো ভার্বের মধ্যে এই বাংলাতে তোমরা কোন ভার্বের বাংলাটা তোমরা দেখতে পাচ্ছ? ইজ মানে কিন্তু হওয়া, এখানে কোথাও লেখা আছে যে রাজু হয় বিরিয়ানি রান্না করছে, তাহলে ইজের কোনো মানে এখানে দেখা যাচ্ছে না, রাইট? ইজটার কাজ কি? ইজটা হচ্ছে এই কুকিং যে ভার্ব একে সাহায্য করছে, তাই এই যে ইজকে বলা হয় হেল্পিং ভার্ব। এটার এখানে মানে নেই, কোনো অর্থ নেই। এখানে দেখো লেখা আছে যে হেল্পিং ভার্বের অর্থ নেই, কিন্তু মেন ভার্ব যে তার অর্থ আছে, রাইট? এখানে কুকিং এর দেখো অর্থ আছে, রান্না করছে, এটা কুকিং মানে রান্না করছে, রাইট? আই এম এ স্টুডেন্ট, আচ্ছা এটা হলো এই উদাহরণটা দেখো, আই এম গোয়িং টু স্কুল, এখানে গো মানে যাওয়া, আমি স্কুল যাচ্ছি, এখানে এম এর কোথাও কি মানে দেওয়া আছে যে হই, এম মানে অ্যাকচুয়ালি হই, কিন্তু এখানে কোথায় হই আছে? তাহলে এখানে এমটা কেন আছে? শুধু এই গোকে হেল্প করার জন্য। তাহলে এম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর শুধু হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, আর এর কোনো কাজ নেই। মেন ভার্ব কোনটা? এটা, রাইট? কিন্তু যখন যেই সেন্টেন্সে বলা থাকবে সি ইজ আ সায়েন্টিস্ট, সে হয় একজন বিজ্ঞানী, এখানে দেখো ইজের কিন্তু মানে আছে, এই যে ইজ মানে হয়, কারণ এখানে অন্য কোনো ভার্ব নেই, এখানে অন্য কোনো ভার্ব নেই। দেখো আমি একটা বাড়ির মধ্যে যদি আমি একাই থাকি আর অন্য কেউ না থাকে, তাহলে আমি সেই বাড়ির হেড, তাই তো? কিন্তু যখনই দু তিনজন থাকবে তখনই কেউ হেড বা কেউ অ্যাসিস্ট্যান্ট হবে। তো এখানে এই যে বাক্যটার মধ্যে একটাই ভার্ব আছে, তাহলে এই মেন হবে, আর কে মেন হবে? যে বাড়িতে একা থাকবে সেই বাড়ির হেড, আর মানে তাকে অ্যাসিস্ট্যান্ট, তার অ্যাসিস্ট্যান্টও কেউ নেই, আর সে কারো অ্যাসিস্ট্যান্টও নয়। তাহলে এটা এই যে ইজ ভার্ব, এই নিজেই হচ্ছে এখানে মেন ভার্ব, রাইট? উই হ্যাভ মেনি ট্রিজ, আমাদের অনেক গাছ আছে। এই যে হ্যাভ, এটা দেখো মানে হচ্ছে আছে, রাইট? এখানে হ্যাভ মানে কিন্তু মেন ভার্ব,
এখানে হ্যাভ হচ্ছে মেন ভার্ব, কারণ কি এটার অর্থ আছে, দেখো এটা মেন ভার্ব আর বলা আছে যে মেন ভার্বের অর্থ আছে, এখানেও দেখো ইজ এর অর্থ আছে, তাহলে ইজটা হচ্ছে যে মেন ভার্ব আর এখানেও হ্যাভটা মেন ভার্ব। কিন্তু এখানে দেখো দে হ্যাভ কুকড মেনি ডিশেস, তারা অনেক খাবার রান্না করেছে, তাহলে এখানে হ্যাভ মানে অ্যাকচুয়ালি আছে, এখানে কোথাও এই বাংলাটায় আছে কোথাও লেখা আছে, তাহলে এখানে এই যে হ্যাভ ভার্বটার কোনো বাংলা এই বাক্যে নেই। এখানে এই হ্যাভটা এই মেন ভার্ব যেটা কুকড তাকে সাহায্য করছে। সি হ্যাজ আ সাইকেল, তার একটি সাইকেল আছে, হ্যাজের মানে আছে, তাহলে হ্যাজটা এখানে মেন ভার্ব, কিন্তু এখানে হ্যাজটা হচ্ছে হেল্পিং ভার্ব, তাহলে এই হ্যাজ এগুলো হেল্পিং ভার্ব, আর এই যে এগুলো সব এইখানে হ্যাজ আর এখানে হ্যাভ এগুলো মেন ভার্ব, রাইট। এই সেন্টেন্সে কুকড মেন ভার্ব, সেন্ট মেন ভার্ব, এখানে এটা মেন ভার্ব এটা মেন ভার্ব, কিন্তু এই যে ইজ আর এম এগুলো হেল্পিং ভার্ব, কিন্তু এই ইজ আর এই এম এগুলো মেন ভার্ব, রাইট। তো এইভাবে তোমাদেরকে বুঝতে হবে যে মেন ভার্ব কাকে বলে আর হেল্পিং ভার্ব কাকে বলে, রাইট। এবার দেখো এই যে সেন্টেন্সটাতে তোমরা দেখেছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ধরো লেখা আছে পাখিগুলো আকাশে উড়ছে, দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, রাইট। দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, এখানে দেখো আর এর কিন্তু কোনো মানে নেই, এটা হচ্ছে হেল্পিং ভার্ব আর এটা হচ্ছে মেন ভার্ব, ওকে। আমরা নেগেটিভ যখন লিখতে যাচ্ছিলাম তখন একটা নট যোগ করতে হয়, তাই তো, এই নটটা যোগ হয়েছে কোথায় দেখো আর এর পর, তার মানে এই নট ওয়ার্ডটা যোগ হয় কার পরে, হেল্পিং ভার্বের পরে, মেন ভার্বের পরে নয়। এরকম বাক্য হয় না যে দ্য বার্ডস আর ফ্লাইং নট ইন দ্য স্কাই, তাহলে নট ওয়ার্ডটা কোথায় বসে সবসময়, হেল্পিং ভার্বের পরে, মেন ভার্বের পরে মোটেই বসবে না, রাইট, এই জায়গাটাতে বসবে না, এই হেল্পিং ভার্বের পরে বসবে। সেরকমই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখো সে একটি কবিতা লিখেছে, সি হ্যাজ রিটেন আ পোয়েম, এটাকে আমরা যখন নেগেটিভ করব তখন কি হয়, একটা নট যোগ করতে হয়, তখন নটটা আমি কোথায় যোগ করব, নটটা যোগ করতে হবে হেল্পিং ভার্বের পরে। সি হ্যাজ নট রিটেন আ পোয়েম, মানে সে একটি কবিতা লিখেনি, তাহলে এই যে নট ওয়ার্ডটা যোগ হয়েছে কোথায় যোগ হয়েছে, হ্যাজ ভার্বের পরে, অর্থাৎ হ্যাজটা এখানে অ্যাকচুয়ালি হেল্পিং ভার্ব, এখানে এর পরে যোগ হয়েছে রিটেন, ওকে, সরি এরপরে যোগ হয়েছে নট ওয়ার্ডটা, রিটেনের পরে নট কিন্তু যোগ হবে না। তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস কনক্লুশন কি করতে পারলে যে নট ওয়ার্ড কার পরে বসে, নট ওয়ার্ড হেল্পিং ভার্ব এর পরে বসে, মেন ভার্বের পরে বসবে না, ওকে। দেখো এবার এই ট্রান্সলেশনগুলো, এবার আমরা করছি সাধারণ ঘটনা অ্যাকশন ভার্ব সহ এর নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার এটা, কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার মুখস্থ করার দরকার নেই। তোমরা পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার জানো, পজিটিভের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, এবং যখন এই যে সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আমরা এই ভি1 এর সাথে ইএস বা এস যোগ করে থাকি, তাই তো, এস বা ইএস যোগ করে থাকি, এটাই নিয়মে ছিল। এবার দেখো এখানে এই যে ওয়ার্ড সেন্টেন্সটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি আম পছন্দ করি না, এই বাক্যটার মধ্যে এটা তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা নেগেটিভ সেন্টেন্স, কিন্তু আমি চিনতে পারছি না যে এটা কোন টেন্স। চেনার জন্য আমি কি করব, আমাদের এখানে যে তিনটা স্টেপ ছিল, প্রথমে আমাদেরকে চিনতে হবে কোন টেন্সে আছে, চেনার জন্য আমরা কি করব, এই না ওয়ার্ডটা চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে তারপর বাকিটা দেখছি যে আমি আম পছন্দ করি, তাহলে এটা একটা সাধারণ ঘটনা, আমি আম পছন্দ করি, এটা একটা সাধারণ ঘটনা, এটা অভ্যাসগত কাজ নয়, এটা চিরন্তন সত্যও নয়, কারণ চিরন্তন সত্য কেন হতে হবে, কারণ আজকে আমি আম পছন্দ করি, কালকে আমি আমটা নাও পছন্দ করতে পারি, তাই তো, চিরন্তন সত্য মানে যেগুলো চিরকাল একই থাকবে। তো আম পছন্দ করি এটা সাধারণ ঘটনা, রাইট। এভাবে আমরা চিনে গেলাম যে সাধারণ ঘটনা মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এরপর আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ধারণ করে নিলাম যে পছন্দ করা হচ্ছে যে ভার্ব, কে পছন্দ করে, আমি, এবং আমি কি পছন্দ করি, হোয়াট দিয়ে প্রশ্ন করলে তার উত্তরে যেটা আসে অবজেক্ট, রাইট। তাহলে আমি আম পছন্দ করি, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্টও হয়ে গেল। এরপর আমাদের কাজ সেন্টেন্স স্ট্রাকচার মনে করে, এই যে সেন্টেন্স স্ট্রাকচার পজিটিভের যে সেন্টেন্স স্ট্রাকচার এটা মনে রাখলেই আমরা সব পারবো, রাইট। দেখো এখানে এবার ট্রান্সলেশন করব, আমি ইংলিশ কি, আই, তারপরে এখানে তারপরে আমি ভার্ব লিখবো পছন্দ করি ইংলিশ কি, লাইক, আই লাইক, তারপরে কি পছন্দ করি আমি, আম, ম্যাঙ্গো, রাইট। এখানে এ ম্যাঙ্গো বলাটা উচিত নয়, কারণ আমি একটি আম পছন্দ করি না, আমি মানে সমস্ত আমি পছন্দ করি, তাহলে আমি আম পছন্দ করি, আই লাইক ম্যাঙ্গোস। এবার এটা তো হয়ে গেল পজিটিভ সেন্টেন্স, এই যে এটা এই অনুযায়ী আমি ট্রান্সলেশনটা করলাম, কিন্তু আমাদের ট্রান্সলেশনে ছিল আমি আম পছন্দ করি না, এখানে না ছিল, তাই তো, যেহেতু এখানে না ওয়ার্ডটা ছিল সেই জন্য আমাকে একটা কি যোগ করতে হবে, নট যোগ করতে হবে, এরকম একটা নট যোগ করতে হবে, কিন্তু নটটা আমি যোগ করব কোথায়, এখানে দেখো একটাই ভার্ব আছে,
একটাই ভার্ব আছে। তোমরা এইখানে দেখেছো যে এখানে দুটো ভার্ব আছে, একটা হেল্পিং ভার্ব আর একটা মেন ভার্ব। সেই জন্য আমরা নটটা যোগ করেছি কোথায়? হেল্পিং ভার্বের পরে, রাইট? এখানেও দেখো হেল্পিং ভার্ব মেন ভার্ব, তাই জন্য নটটা আমি যোগ করেছি কোথায়? হেল্পিং ভার্বের পরে। কিন্তু এই যে সেন্টেন্সটা, এটা তো পজিটিভ সেন্টেন্স, এখানে আমি নটটা কোথায় যোগ করবো? কারণ এখানে তো একটাই ভার্ব আছে, লাইক। লাইক হচ্ছে মেন ভার্ব, এবং তোমরা পড়েছো যে মেন ভার্বের পরে মানে আমরা কখনো নট যোগ করতে পারবো না। মেন ভার্ব এরপরে আমি নট যোগ করতে পারবো না। এখানে লেখা আছে দেখো যে নেগেটিভ সেন্টেন্সে নট যোগ করার জন্য হেল্পিং ভার্ব দরকার, কারণ নট মেন ভার্বের পরে বসে না। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কোনো হেল্পিং ভার্ব থাকে না, মানে এখানে দেখো কোনো হেল্পিং ভার্ব নেই, একটাই ভার্ব আছে, সেটা মেন ভার্ব। কারণ এ তো একাই আছে, আর যে একা আছে সেই মেন। তাই জন্য আমরা হেল্পিং ভার্ব জোর করে আনি, মানে হেল্পিং ভার্বকে একটা জুড়ে দেই যেটার কোনো অর্থ থাকে না, রাইট? এখানে এখানে হেল্পিং ভার্ব কি আনি? হেল্পিং ভার্ব ডু বা ডাজ, রাইট? তাহলে আমরা হেল্পিং ভার্বটা কিসের জন্য আনি? শুধুমাত্র নটকে যোগ করার জন্য, কারণ নট যোগ করতে গেলে হেল্পিং ভার্ব লাগবে। সেই জন্য আমরা কি করলাম? একটা জোর করে ডু আনলাম, ডু। এবার আয়ের পর আমি ডু এনে ফেলেছি, এটা হেল্পিং ভার্ব। এই ডু মানে কিন্তু করা নয়, কারণ এই হেল্পিং ভার্বের কোনো মানে হয় না বা অর্থ হয় না। আই ডু আনলাম, ডুটা কেন আনলাম? কারণ এখানে নট যোগ করবো বলে, কারণ নটটা আমি এই লাইকের পর যোগ করতে পারবো না। এবার আমি তাহলে যোগ করেই দিই শেষে যে আই ডু নট, আই ডু নট লাইক ম্যাঙ্গোজ। তাহলে আমাদের ট্রান্সলেশন হয়ে গেল। তাহলে আমি এই না যোগ করার জন্য নট তো লিখে দিলাম, কিন্তু কোথায় লিখলাম? হেল্পিং ভার্বের পরে লিখলাম। ওকে, কারণ হেল্পিং ভার্বের পরেই নট ওয়ার্ডটা বসে, রাইট? সেরকমই সে গল্পটি জানে না, এখানেও আমি কি করব? এই না ওয়ার্ডটা চাপা দিয়ে দিলাম। সে গল্পটি জানে, তাহলে এটা একটা সাধারণ ঘটনা, এবং জানা নো এটা হচ্ছে একটা অ্যাকশন ভার্ব, রাইট? এইটা আমি ট্রান্সলেশন কিভাবে করব? এই ট্রান্সলেশনটা করার জন্য আমি প্রথমে লিখলাম যে সে ইংলিশ কি? সি। তারপরে সে গল্পটি জানে, এখানে দেখো সাবজেক্ট লিখলাম সি, তারপরে V1 লিখতে হবে। V1 কি? জানা ইংলিশ কি? জানা ইংলিশ তোমরা জানো যে নো, KNOW, সি নো। তারপরে আমাকে যোগ করতে হবে এস, কারণ কি? সিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটাকে আমি একটা আলাদা কালিতে লিখছি নোজ, রাইট? সি নোজ, সি নোজ গল্পটি দ্য স্টোরি, সি নোজ দ্য স্টোরি। তাহলে এটার বাংলা কি হবে? সে গল্পটি জানে। এবার যেহেতু এখানে আমাদের একটা না ছিল, এখানে তো না ছিল, তাহলে না থাকার জন্য আমাকে একটা নট যোগ করতে হবে। নটটা আমি কোথায় যোগ করবো? এখানে। এখানে যোগ করলে সেন্টেন্স ভুল হয়ে যাবে, কারণ এটা তো মেন ভার্ব, আর মেন ভার্বের পরে আমি নট যোগ করতে পারবো না। তাহলে নট যোগ করার জন্য আমাকে কি করতে হবে? নট যোগ করার জন্য আমাকে একটা হেল্পিং ভার্ব এই বাক্যের মধ্যে আনতে হবে। হেল্পিং ভার্ব আমি কাকে আনবো? হেল্পিং ভার্ব হিসাবে এবার আমাকে আনতে হবে সি, যেহেতু আছে। সিটা তোমরা জানো যে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে সি এর পরে যখন ডু বসাবো, ডু এর পরেই আমাকে ইয়েসটা যোগ করে নিতে হবে। তোমরা শিখেছো যে ডু এর পরে ইয়েস যোগ হয়, তাহলে এখানে যখন ডু এর পর আমি ইয়েস যোগ করে দিয়েছি, তাহলে এখানে আর দরকার নেই, রাইট? দু জায়গাতে এস এর দরকার নেই, কারণ এস বা ইয়েস যে কোনো একটা জায়গাতে যোগ করতে হবে। তাহলে এখানে যেহেতু আমি ডু এর পরেই আমি এসটা যোগ করে ফেলেছি, সেই জন্য আর নো এর পর থেকে আমি এসটা আমি তুলে দিলাম। ওকে, তাহলে শুধু নো হয়ে গেল। এরপর এখানে আমি হেল্পিং ভার্ব আনলাম। তাহলে হেল্পিং ভার্বটা কেন আনলাম? উদ্দেশ্য কি আমার হেল্পিং ভার্ব আনার? কারণ আমাকে একটা নট যোগ করতে হবে, রাইট? তাহলে সি ডাজ নট নো দ্য স্টোরি। ওকে, তাহলে আশা করি এটা পুরো ভালোভাবে বুঝতে পেরে গেছো যে এখানে ডু এর পর যেহেতু ইয়েস যোগ করে দিয়েছি, এখানে আর নো এর পর এস নেই। হলো? তো এইভাবে আমরা ট্রান্সলেশনগুলো করবো। তাহলে এই নেগেটিভ সেন্টেন্সটা ট্রান্সলেশন করতে গেলে একটু তোমাদেরকে ভাবতে হবে, তারপরে ট্রান্সলেশনটা করবে। ওকে, এরপর এরপর হচ্ছে যে আমাদের করতে হবে সাধারণ ঘটনা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সাধারণ ঘটনার ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নসূচক বাক্য। এখানেও আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে। দেখো, তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়েছো যে পাখিগুলো আকাশে উড়ছে, দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। এবার যখন এটার ইন্টারোগেটিভ করবো যে পাখিগুলো কি আকাশে উড়ছে, মানে জিজ্ঞাসা করছি যে পাখিগুলো কি আকাশে উড়ছে, তখন এই আর এই ওয়ার্ডটা কোথায় চলে আসে? সাবজেক্টের আগে চলে আসে। আর পুরো বাক্যটাই একই থাকে, কিন্তু এই আরটা কোথায় আসে? তাই তো দেখো, এখানে আর এটা হচ্ছে যে হেল্পিং ভার্ব, আর এই ফ্লাইং এটা হচ্ছে ফ্লাই ওয়ার্ডটা মেন ভার্ব। তাহলে আগে কে এসেছিল? আগে এসেছিল আর। কারণ আমি যদি ফ্লাইটাকে আগে এনে দেই, বাক্যটা কেমন হবে? যে ফ্লাইং দ্য বার্ডস আর ইন দ্য স্কাই, এরকম বাক্য হয় না। বাক্যে যখন আমরা বাক্যকে ইন্টারোগেটিভ করতে চাই, সেটার কাকে আগে আনতে হয়? আমাদেরকে হেল্পিং ভার্ব। এইখানে হেল্পিং ভার্ব হচ্ছে আছে, আর এখানে মেন ভার্ব আছে, তাহলে হেল্পিং ভার্বকে আগে এনেছি। সেরকমই সে একটি কবিতা লিখেছে, সি হ্যাজ রিটেন আ পোয়েম। এটাকে আমি যখন ইন্টারোগেটিভ করছিলাম, তখন আমি ইন্টারোগেটিভ করার সময় কি করছিলাম? আচ্ছা, এখানে লিখেন সে কি একটি কবিতা লিখেনি। দেখো, এখানে এই যে নি কথাটা আমি কেটে দিচ্ছি তোমাদের আরো সুবিধার জন্য, লিখেছে বলে দিলাম যে
হ্যাজ সি রিটেন আ পোয়েম, মানে সে কি একটি কবিতা লিখেছে। তাহলে এখানে দেখো এই যে হ্যাজ ওয়ার্ডটা ছিল, এই হ্যাজ ওয়ার্ডটা প্রথমে এসেছে তো, রাইট। হ্যাজ ওয়ার্ডটা এটা হচ্ছে এটা এখানে ইন্টারোগেটিভ হবে, এটা ইন্টারোগেটিভ হবে, রাইট। দেখো এবার এটা এতটা ইম্পর্টেন্ট নয়, এখানে যে বাক্যটা আছে সি হ্যাজ রিটেন আ পোয়েম, সে একটি কবিতা লিখেছে, এটাকে যখন আমি ইন্টারোগেটিভ করছি তখন কি হবে, হ্যাজ সি রিটেন আ পোয়েম, মানে সে কি একটি কবিতা লিখেছে, সে কি একটি কবিতা লিখেছে। এখানে আমি কাকে তাহলে আগে আনলাম, হ্যাজকে এনেছি আগে, সাবজেক্টের আগে হ্যাজ, রাইট। কিন্তু আমি রিটেনটাকে কি সাবজেক্টের আগে আনতে পারবো না, কারণ কি রিটেনটা হচ্ছে মেন ভার্ব আর হ্যাজটা কি হেল্পিং ভার্ব, হ্যাজকে আমি প্রথমে এনেছি, রাইট। তো এটা হচ্ছে যে তোমরা আগে শিখেছো। এবার দেখো এখানে এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমি কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমরা জানো যে হেল্পিং ভার্বকে আগে আনতে হয়। এইখানে এবার এই রুলসটা তোমাদেরকে মনে রাখতে হবে না, তোমরা অটোমেটিক মানে পেরে যাবে যদি তোমরা এই রুলসটা মনে রাখো, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এবং যখন এটা থার্ড পারসন সিঙ্গুলার হবে, থার্ড পারসন সিঙ্গুলার, তখন এখানে এস বা ইয়েস যোগ হয়, রাইট। এতটুকু মনে রাখলেই তোমরা এই রুলসটা আরামসে মনে রেখে ফেলবে। দেখো এবার আমি ট্রান্সলেশন করছি। তুমি কি ক্রিকেট খেলো, এখানে তোমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে শিখেছো যে আমাদের প্রথম কাজ কি ওয়ার্ডটাকে ভুলে যাওয়া। তুমি ক্রিকেট খেলো, এতটা এটা পজিটিভ সেন্টেন্স, এটার আমি আগে ট্রান্সলেশন করব, আর এইটা হচ্ছে পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, আমি এই স্ট্রাকচার দেখে দেখে এটা ট্রান্সলেশন করব। আমি কিভাবে তাহলে ট্রান্সলেশন করব, তুমি ক্রিকেট খেলো, এটা হচ্ছে একটা সাধারণ ঘটনা এবং এটার সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমি সেটাও নির্ধারণ করলাম যে খেলো হচ্ছে ভার্ব, তুমি হচ্ছে সাবজেক্ট, ক্রিকেট এটা অবজেক্ট। ওকে, এবার আমি ট্রান্সলেশন করা শুরু করছি। তুমি কি, ইউ, রাইট। তুমি ক্রিকেট খেলো, ইউ, তারপরে ইউর পরে হবে প্লে, কারণ কি সাবজেক্টের পরে এখানে দেখছো সাবজেক্ট হচ্ছে ইউ, তারপরে V1 কি প্লে, তারপরে অবজেক্ট কি ক্রিকেট, তাহলে আমি লিখলাম যে ক্রিকেট, ইউ প্লে ক্রিকেট। ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো, হলো। এটা হচ্ছে পজিটিভের সেন্টেন্স স্ট্রাকচার। কিন্তু যেহেতু এখানে আমাদের ওয়ার্ডটা ছিল কি, তুমি কি ক্রিকেট খেলো, মানে তুমি এখানে জিজ্ঞাসা করছে তুমি কি খেলো। এবার সব থেকে মানে ইন্টারেস্টিং জিনিস যেটা, আমি এই ওয়ার্ডটাকে, এখানে একটাই ভার্ব আছে সেটা হচ্ছে প্লে, এখানে আমি কাকে আগে আনবো, রাইট। এখানে আমি আগেটা আনবো কাকে, কারণ এখানে কোনো হেল্পিং ভার্ব অ্যাকচুয়ালি নেই, তাহলে আমি মানে হেল্পিং ভার্ব আমার তো দরকার অ্যাকচুয়ালি ইন্টারোগেটিভ করার জন্য, যে এখানে কোনো হেল্পিং ভার্বই নেই, তাহলে আমি মানে কি করব। এই কারণে আমাদেরকে একটা হেল্পিং ভার্ব জোর করে আনতে হবে, সেটা হচ্ছে ডু বা ডাজ। যেহেতু তোমরা জানো যে ইউ হচ্ছে যে ওয়ার্ড, ইউ হচ্ছে যে যেহেতু সেকেন্ড পারসন, এরপরে ডাজ হবে না, এরপরে কি হবে, ডু হয়। তাহলে ডু ইউ প্লে ক্রিকেট, ডু ইউ প্লে ক্রিকেট, মানে তুমি কি ক্রিকেট খেলো। এবার এখানে যদিও ইউটা ছোট হাতের ওয়াই হয়ে যাবে, রাইট। ডু ইউ প্লে ক্রিকেট মানে তুমি কি ক্রিকেট খেলো। তাহলে এবার বুঝতে পেরেছো যে ডুটা কেন এসেছে এখানে। এবার দেখো সে কি আমাকে সাহায্য করে, আমিও এখানে কি করব, কি ওয়ার্ডটাকে ভুলে যাবো, সে আমাকে সাহায্য করে, সে আমাকে সাহায্য করে ইংলিশ কি, সি হেল্প, তারপরে দেখো সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তারপরে এস যোগ করেছি, সি হেল্পস মি, আমাকে ইংলিশ কি মি, সি হেল্পস মি। এবার এটা তো হয়ে গেল পজিটিভ সেন্টেন্স, যে সি হেল্পস মি মানে সে আমাকে সাহায্য করে, কিন্তু আমাদের আসল ট্রান্সলেশন দেওয়া ছিল সে কি আমাকে সাহায্য করে, মানে জিজ্ঞাসা করছে। এবার জিজ্ঞাসা করার জন্য একটা হেল্পিং ভার্ব দরকার ছিল যাকে আমি আগে আনবো, কিন্তু এখানে তো কোনো হেল্পিং ভার্ব নেই, এখানে তো একটাই ভার্ব আছে, তাহলে আমি কাকে এখানে আগে আনবো, রাইট। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে সি ওয়ার্ডটা জানো তোমরা থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য আমাদেরকে করতে হবে কি ডাজ, সি এর আগে বা পরে যেই ভার্বই বসাবো সে তার সঙ্গে এস বা ইয়েস যোগ হবে। তাহলে এখানে যেহেতু আমি ডাজ যোগ করে দিয়েছি, সেই জন্য এখানে দেখো ডু যোগ করেছিলাম কারণ এটা সেকেন্ড পারসন ছিল, এখানে ডাজ কেন যোগ করেছি কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমরা প্রথম ক্লাসে শিখেছো যে সি হি ইট বা কোনো নামের পরে ডু বা ডাজের মধ্যে ডাজ বসে, তাহলে এখানে সেই জন্য ডাজ বসেছে। এবার যেহেতু এখানে ডু এর পরেই আমি এসটা যোগ করে দিয়েছি, সেই জন্য আর হেল্পের পরে এস দরকার নেই, তাহলে আমরা এই এসটাকে কি করব, মুছে দেবো, রাইট। তাহলে এই টোটাল সেন্টেন্স কি হলো, ডাজ সি হেল্প মি, মানে সে কি আমাকে সাহায্য করে। ওকে, তো এটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, এত আমি ধীরে ধীরে বোঝালাম। ডাজ সি হেল্প মি মানে কি, সে কি আমাকে সাহায্য করে। তারপর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে না সূচক এবং প্রশ্নসূচক দুটোই যার মধ্যে আছে। এখানে না এবং কি দুটোই আছে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এখানে আমরা কি করব, প্রথমে না
আর কি, এই দুটোকে মানে দিয়ে দিলাম চাপা। দেখো আমাদের সেন্টেন্স ছিল সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে আমরা এটা কি করব সেন্টেন্সে, ইউ প্রথমে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে তুমি খবরের কাগজ পড়ো, এটা হচ্ছে একটা সাধারণ ঘটনা, তাই তো? তুমি খবরের কাগজ পড়ো, এটা সাধারণ ঘটনা। এই সাধারণ ঘটনা মানেই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর প্রেজেন্ট টেন্স চিনে নেওয়ার পর কাজ কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ধারণ করা। এখানে পড়োটা হচ্ছে ভার্ব, তুমি সাবজেক্ট, আর খবরের কাগজ অবজেক্ট। কাজ হয়ে গেল, এই দুটো স্টেপ হয়ে গেল। 3 নম্বর স্টেপ কি, রুলস অনুযায়ী আমাদেরকে ট্রান্সলেশন করতে হবে। তাহলে রুলস অনুযায়ী আমাদেরকে ট্রান্সলেশন করতে গেলে কি করতে হবে, তুমি ইংলিশ ইউ, তারপরে ভার্ব, ভার্ব কি পড়ো, ইউ রিড, আর খবরের কাগজ ইংলিশ কি, নিউজ পেপার। ইউ রিড নিউজ পেপার্স মানে তুমি পড়ো খবরের কাগজ। ওকে, তুমি খবরের কাগজ পড়ো, এটা হয়ে গেল। তা যেহেতু এখানে আমাদের ট্রান্সলেশনে ছিল না, সেই জন্য আমাদেরকে যোগ করতে হবে কি, একটা নট। কিন্তু নটটা আমি কোথায় যোগ করব, নট যোগ করার জন্য আমাদের কোনো হেল্পিং ভার্ব লাগবে, রাইট? এটাকে আমি পুরোটাকে একটু দূরে সরিয়ে নিচ্ছি যাতে আমাদের সুবিধা হয়। দেখো এই যে নটটা যোগ করার জন্য আমাদের লাগবে কি, একটা হেল্পিং ভার্ব। তাহলে আমরা তো নট যোগ করে দিলাম, যে এখানে লিখে দিলাম নট, রাইট? কারণ কি, না আছে। কিন্তু তার আগে ইউর পরে আমাদেরকে যোগ করতে হবে কি, একটা ডু, রাইট? ইউ ডু নট রিড নিউজ পেপার, তুমি খবরের কাগজ পড়ো না। কিন্তু এটাও আমাদের ট্রান্সলেশন এখন হলো না, কারণ কি এখানে একটা কি ছিল, অর্থাৎ জিজ্ঞাসা করছে তুমি কি পড়ো না, রাইট? যেহেতু কি ওয়ার্ডটা আছে সেই জন্য এই দুটা এখান থেকে চলে গিয়ে এখানে বসে যাবে, রাইট? তাহলে এবার আমাদের কাজ কি, এই ডিটাকে বড় হাতের করে নেওয়া, এবং এই যে ইউর ওয়াইটাকে ছোট হাতের করে নেওয়া। ডু ইউ নট রিড নিউজ পেপার্স মানে তুমি কি খবরের কাগজ পড়ো না, রাইট? ডু ইউ নট রিড নিউজ পেপার্স, তুমি কি খবরের কাগজ পড়ো না। এই হচ্ছে আমাদের ট্রান্সলেশন। তোমার মা কি চা পান করেন না, এখানে দেখো না এবং কি দুটোই আছে, আমাদের কাজ না আর কি দুটোই চাপাতে দিলাম। তোমার মা চা পান করেন, তাহলে এটা একটা পজিটিভ সেন্টেন্স, এটা একটা সাধারণ ঘটনা। এটা সাধারণ ঘটনা মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, টেন্স চিনে নিলাম। তারপরে আমাদের কাজ কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ধারণ করা। এখানে দেখতে পাচ্ছ পান করা হচ্ছে ভার্ব, কে পান করে, তোমার মা, তোমার মা তাহলে সাবজেক্ট, আর কি পান করে, কি দিয়ে প্রশ্ন করলে সেটা অবজেক্ট, চা। তাহলে এইটা পজিটিভ সেন্টেন্স, এই স্ট্রাকচার দেখেই আমাদের এটা ট্রান্সলেশন হবে। তাহলে তোমার মা ইংলিশ কি, ইয়োর মাদার, তোমার মা। তারপরে পান করেন, পান করেন ইংলিশ হ্যাভ আমি লিখতে পারি, বা ড্রিঙ্ক আমি লিখতে পারি। তোমরা যেহেতু ড্রিঙ্ক ওয়ার্ডটার সাথে পরিচিত বেশি, সেই জন্য আমি ড্রিঙ্ক ওয়ার্ডটা লিখছি, কিন্তু হ্যাভ ওয়ার্ডটা স্ট্যান্ডার্ড ইংলিশ, DRINK, ড্রিঙ্ক, রাইট? ইওর মাদার ড্রিঙ্ক, তারপরে দেখো এখানে যেহেতু ইওর মাদার থার্ড পারসন সিঙ্গুলার, তারপরে এস বা ইএস যোগ হয়েছে। ইওর মাদার ড্রিঙ্কস মানে তোমার মা পান করেন, তারপরে কি আছে, চা, ইওর মাদার ড্রিঙ্কস টি, তোমার মা চা পান করেন। এবার যেহেতু এখানে না ওয়ার্ডটা ছিল, মানে তোমার মা চা পান করেন না, সেই জন্য আমাদেরকে কি করতে হবে, একটা নট যোগ করতে হবে, রাইট? তো এখানে আমরা কি যোগ করব, ইওর মাদার নট। কিন্তু এখানে ইওর মাদারের নট যোগ করার জন্য আমাদের লাগবে একটা হেল্পিং ভার্ব, মানে নট যোগ করে তো দিলাম, কিন্তু এখানে একটা হেল্পিং ভার্ব লাগবে। হেল্পিং ভার্বটা কি, ইওর মাদার থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে হেল্পিং ভার্ব হিসাবে বসবে ডাজ, রাইট? ইওর মাদার ডাজ নট ড্রিঙ্কস, তাহলে এখানে যেহেতু ডাজ করে দিয়েছি, ডাজ মানে কি, ডু এর পরে আমি ইএস যোগ করেছি, সেই জন্য আর এই এসটা আমাদের দরকার নেই, তাহলে এই এসটা আমি মুছে দিচ্ছি, রাইট? ইওর মাদার ডাজ নট ড্রিঙ্ক টি, এটার মানে কি, যে তোমার মা চা পান করেন না। কিন্তু আমাদের ট্রান্সলেশন কি হলো না, কারণ কি আমাদের ট্রান্সলেশনে ছিল তোমার মা কি চা পান করেন না, মানে কি ওয়ার্ডটা যেহেতু আছে, এই কি ওয়ার্ডটা থাকার জন্য আমাদেরকে কি করতে হবে, এই ডাজ যে ওয়ার্ডটা আছে এটাকে আমাদেরকে এইখানে আনতে হবে, রাইট? আর এই সাবজেক্ট যেটা আছে এটাকে একটু এই পাশে নিয়ে যাচ্ছি। তাহলে এই যে এবার এটা হয়ে গেল। এবার এই ডিটাকে আমরা কি করব, বড় হাতে লিখে নেব, আর এখানে এই যে ইওরটাকে, ওয়াইটাকে আমরা ছোট হাতের করে নিই। ডাজ ইওর মাদার নট ড্রিঙ্ক টি, এখানে কোশ্চেন মার্ক, মানে তোমার মা কি চা পান করেন না। তো এই যে সেন্টেন্সগুলো তোমরা খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করবে যে কেন ডু এলো, কেন ডাজ এলো, রাইট? দেখো এখানে তোমরা দেখেছিলে যে কিভাবে চারটা সেন্টেন্স তোমরা কন্টিনিউয়াস এবং পারফেক্টে দেখেছো যে কিভাবে চারটা সেন্টেন্স চেঞ্জ হয়। এখানেও সেরকম একটা উদাহরণ আমি দিয়ে রেখেছি, তুমি গল্পটি জানো, এটার ইংলিশ কি, ইউ নো দ্য স্টোরি। কিন্তু যখনই একটা না যোগ হয়ে যাচ্ছে তখনই এখানে নটের জন্য ডু যোগ হয়ে যাচ্ছে, রাইট? এখানে ডোন্টকে আমরা ডু নটকে আমরা শর্টকাটে ডোন্ট লিখি, তো ইউ ডোন্ট নো দ্য স্টোরি। তুমি কি গল্পটি জানো, ডু ইউ নো দ্য স্টোরি, রাইট? কারণ কি ডু একটা হেল্পিং ভার্ব দরকার ইন্টারোগেটিভের জন্য, সেই জন্য এখানে এসেছে। তুমি কি গল্পটি জানো না, ডু ইউ নট নো দ্য স্টোরি, এভাবেও আমরা লিখতে পারি। আর এই নটটাকে আমরা ডু এর সাথে একসঙ্গে লিখে দিতে পারি যে ডোন্ট, রাইট? ডোন্ট ইউ নো দ্য স্টোরি মানে তুমি কি গল্পটি জানো না, রাইট?
তারপর রাজীব ক্রিকেট খেলে, রাজীব প্লেজ ক্রিকেট। আর রাজীব কি ক্রিকেট খেলে না, ডাজ রাজীব নট প্লে ক্রিকেট অর ডাজন্ট রাজীব প্লে ক্রিকেট। এই দুটো আমি করে দিয়েছি, এই দুটো তোমরা নিজেরা করবে। এক্সারসাইজ, এই যে সেন্টেন্সগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, 6টা সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো তোমরা নিজেরা বাড়িতে ট্রান্সলেশন করবে। আজকের যে ক্লাসটা করলে এই ক্লাস থেকেই মানে এইরকমই সেন্টেন্স আছে, এগুলো এগুলো তোমরা ট্রান্সলেশন করবে, রাইট। তারপর তো যেরকম আগের 2-3টে ক্লাস আমি দিয়েছিলাম যে কয়েকটা ইংলিশ সেন্টেন্স দেওয়া আছে, এই ইংলিশ সেন্টেন্সগুলো তোমরা টেন্স তো পড়েছো, যে বাংলা থেকে ইংলিশ করেছো টেন্সে, এখানে কি আছে ইংলিশ দেওয়া আছে, এগুলোর টেন্স অনুযায়ী প্রপার বাংলাটা তোমাদেরকে লিখতে হবে।